Hello everyone, this is Soubhik and welcome back to our channel English Tutorial by SB. আজকের এই ভিডিওতে আমি সেন্ট্রাল টেট মানে সিটেট নামে যেটা পরিচিত আমাদের কাছে সেই এক্সাম সম্পর্কে একটু আলোচনা করব এবং তার যে সিলেবাস রয়েছে ইংলিশ সাবজেক্টের এবং তার সাথে অন্যান্য কী সাবজেক্টের কোয়েশ্চেন্স পেপার থাকে এবং নেগেটিভ মার্কিং আছে কি নেই। যারা ইতিমধ্যে পরীক্ষা দেওয়া শুরু করেছো তাদেরকে অল দি বেস্ট। তোমরা নিশ্চয়ই জানো যে 7 ফেব্রুয়ারি 2023-তে আমাদের সিটেট এক্সামটা শেষ হবে, তার মধ্যে এক্সামগুলো চলছে। আর যারা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট দিয়েছো, কোনো কারণে ভালো করতে পারোনি, আবার দেবে, বা নতুন ক্যান্ডিডেটস যারা রয়েছে যারা আবার নতুনভাবে এক্সামটা দেবে, তারাও এই ভিডিও থেকে উপকৃত হবে। সুতরাং ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই ভিডিও থেকে তোমরা বুঝতে পারবে তোমাদের ইংলিশ সাবজেক্টের প্রিপারেশন কী হওয়া উচিত, সেটা সিটেট হোক বা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট বা অন্যান্য স্টেটের টেট এক্সাম হোক, কারণ ইংলিশ সাবজেক্টটা কিন্তু সব ক্ষেত্রেই একই। সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটু বলে দিই যে একটু সুখবর রয়েছে তোমাদের জন্য, কারণ সিটেট এক্সামে অন্যান্য টেট এক্সামের মতোই কোনো নেগেটিভ মার্কিং নেই। সুতরাং অনেকটা নাম্বার কিন্তু এখান থেকে স্কোর করার একটা সুযোগ থাকছে, কারণ অনেক সময় আমরা গেস করে আনসারগুলো দিই বা কিছু কোশ্চেনের আনসার আমরা বুঝতে না পারলেও সেগুলোকে আমরা করে আসি, সেখান থেকে আমাদের কিছু স্কোর কিন্তু বাড়ে। এবার চলো আমরা দেখে নিই আমাদের সিলেবাসটি কী রয়েছে। সিলেবাসের দিক থেকে বলতে গেলে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে পেপার 1, সেই পেপার 1 প্রাইমারি লেভেল অ্যান্ড পেপার 2 যেটা ইন্ডিকেট করছে আমাদের আপার প্রাইমারি লেভেল, মানে ক্লাস 6 থেকে ক্লাস 8। 150 মার্কসের এক্সাম আর সময় হচ্ছে 150 মিনিট। সময়টা কিন্তু এক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। যারা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এবারে দিয়েছো, যারা খাতায় কলমে দিয়েছো, মানে সার্কেলগুলোকে তোমরা পেন দিয়ে তোমাদেরকে করতে হয়েছে, বল পেন দিয়ে, তাদের সময় ম্যানেজ করতে কিন্তু খুব সমস্যা হয়েছে। কিন্তু সিটেটের ক্ষেত্রে সেটা হবে না, কারণ কম্পিউটার বেসড টেস্ট হতে চলেছে। সেখানে তোমরা একটা ক্লিক করলেই তোমাদের আনসার দেওয়া হয়ে যাচ্ছে, সুতরাং প্রায় 30 মিনিটসের মতো তোমরা সেভ করতে পারবে। সিডিপি থাকছে 30 মার্কস, সিডিপি মানে চাইল্ড সাইকোলজি ডেভেলপমেন্ট যেটি রয়েছে। ম্যাথ থাকছে 30 মার্কস, ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 থাকছে 30 মার্কস অ্যান্ড 30 মার্কস 60 মার্কস, অ্যান্ড ইভিএস থাকছে 30 মার্কস। এটা হচ্ছে প্রাইমারি লেভেল 1 থেকে 5। আর আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে থাকছে সিডিপি চাইল্ড সাইকোলজি আর ডেভেলপমেন্ট যেটি রয়েছে 30 মার্কস, ম্যাথ 30 মার্কস, ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 যথারীতি 30 অ্যান্ড 30 60 মার্কস। ম্যাথ অ্যান্ড সায়েন্স থাকছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য 60 মার্কস, আর আর্টসের স্টুডেন্টদের জন্য থাকছে সোশ্যাল সায়েন্স, এটা থাকছে 60 মার্কস। এই হচ্ছে প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি লেভেলের সিলেবাস, যার মধ্যে সাবজেক্টগুলো রয়েছে। এবং এই প্রসঙ্গে বলে রাখে ভালো যে আজকের এই ভিডিওতে আমরা কিন্তু ইংলিশ সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, কারণ আমাদের এই চ্যানেলের সাবজেক্ট হচ্ছে ইংলিশ সাবজেক্টের যে সিলেবাসটি রয়েছে সেটা তোমরা দেখতে পাবে, ভীষণ ইন্টারেস্টিং। তার কারণ সমস্ত টেট এক্সামের ইংলিশ সিলেবাস কিন্তু একই। মানে এইবার আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট যেটি করে দেখিয়েছে, মানে একদম সিটেটের চাইল্ড সাইকোলজির থেকে শুরু করে সিটেটের যে সিলেবাসের প্যাটার্ন, সেটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট সেটা নিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু কোশ্চেন এসেছে পরীক্ষাতে। ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন একটি মাত্র পার্থক্য এখানে রয়েছে, যেমন এখানে দেখতেই পাচ্ছ যে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের ক্ষেত্রে আনসিন প্যাসেজ থাকছে 1 ফ্রম প্রোজ অর ড্রামা অ্যান্ড 1 ফ্রম পোয়েম। একটা প্রোজ আর একটা পোয়েম থেকে কিন্তু আনসিন প্যাসেজ থাকবে সিটেট এক্সামে। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটে কিন্তু সেটা ছিল 2 আনসিন প্রোজ প্যাসেজেস। পোয়েম থাকলে সুবিধা কোথায়, অসুবিধা কোথায়? পোয়েম থাকলে একটু অসুবিধাই তৈরি হয়, তার কারণ এখানে ফিগার্স অফ স্পিচ পড়তে হয়, অনেক সময় পোয়েটিক ল্যাঙ্গুয়েজ বোঝা যায় না। কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে পোয়েমটা থেকে একটু ছোট কম্পেয়ার টু প্রোজ, সেখানে সময়টা অনেক কম লাগতে পারে। এবার আসি পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, যেখানে 15 নাম্বার থাকবে, মানে আনসিন প্যাসেজ থেকে থাকছে 15 মার্কস। সেখানে কম্প্রিহেনশন বেসড কিছু কোশ্চেন্স তোমরা পাবে এবং তার সাথে তোমাদের কিন্তু কম্প্রিহেনশন বেসড সিনোনিম, অ্যান্টোনিম বা কিছু গ্রামাটিক্যাল কোশ্চেন কিন্তু থাকবে। সুতরাং গ্রামারের বেসিক যে কনসেপ্ট, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি, ক্লজ, পার্টস অফ স্পিচ, ফ্রেজাল ভার্ব, অ্যান্টোনিম, সিনোনিম, এইগুলো কিন্তু একটু প্রিপারেশন নিয়ে যেতে হবে পরীক্ষা হলে। এবার পেডাগজি পার্টে থাকছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, তার সাথে থাকছে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, role of grammar or critical perspective,
in learning for communication of ideas in written or verbal form, challenges of teaching language in a diverse classroom, language skills যেটাকে আমরা স্পিকিং স্কিল, লিসেনিং স্কিল, রিডিং স্কিল এগুলো বলছি, ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন প্রফিসিয়েন্সি যেটাকে আমরা স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং LSRW হিসেবে যে আমরা ভাগ করে নিই, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং LSRW। আর থাকছে টিচিং লার্নিং মেটেরিয়ালস, টেক্সট বুক, মাল্টিমিডিয়া মেটেরিয়ালস, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্স অফ দ্য ক্লাসরুম, মানে এখানে বিভিন্ন রকমের যে টিচিং লার্নিং মেটেরিয়ালসগুলো রয়েছে সেগুলো। তো কম্পোনেন্ট ধরে ধরে এখন আলোচনা করা সম্ভব নয়, আমি কিছু জেনারেল আইডিয়া তোমাদেরকে দিতে চাই যেগুলোকে না জেনে পরীক্ষা হলে কিন্তু যাওয়া যাবে না। ল্যাঙ্গুয়েজ কাকে বলে? ল্যাঙ্গুয়েজ হচ্ছে মিডিয়াম অফ এক্সপ্রেশন। মিডিয়াম অফ এক্সপ্রেশনটা যখন ল্যাঙ্গুয়েজ হচ্ছে, সেই ল্যাঙ্গুয়েজের কিছু টাইপস আমরা আলোচনা করে নেব, যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ। তোমরা নিশ্চয়ই জানো যখন ইংরেজরা এসেছিল এই দেশে তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ছিল কিন্তু একটি বিদেশি ভাষা। ইংলিশ এখন আর বিদেশি ভাষা নয়, এটি হয়ে গেছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে অন্যান্য যে বিদেশি ভাষাগুলো ফ্রেঞ্চ, চাইনিজ, জাপানিজ এই ল্যাঙ্গুয়েজগুলো আছে। যেটি ইম্পর্টেন্ট এখানে মনে রাখার জন্য সেটি হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু অ্যাকুইজিশন হয়, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু আমাদের লার্নিং করতে হয়। এই প্রসঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট মেসেজ তোমাদেরকে দিতে চাই, সেটি হলো এই লার্নিংয়ের মধ্যেও অ্যাকুইজিশন সম্ভব, এটির বক্তা কিন্তু ক্রাশেন। মনে রাখতে হবে অ্যাকুইজিশন ইন লার্নিং, এই আইডিয়াটা দিয়েছে ক্রাশেন। আচ্ছা, এবার তোমাদেরকে একটু বলি যে একটা মিডিয়ামটা কি না, মিডিয়াম থ্রু হুইচ ওয়ান ক্যান এক্সপ্রেস ওয়ানস আইডিয়াস, থটস অ্যান্ড ফিলিংস। নিজের আইডিয়া, নিজের ধারণা, নিজের অনুভূতিগুলো যখন অন্যের কাছে পৌঁছায় একটা মাধ্যমে, সেই মাধ্যমটাকে আমরা বলবো ল্যাঙ্গুয়েজ। OLA, এই ওলাটা কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ OLA? এটি অবশ্যই ওই ওলা উবের নয়, এই ওলার মানে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, যেটা হয়েছিল 1963-তে। মনে করে রাখতে হবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট হয়েছিল 1963-তে, এবং সেখানে বলা হয়েছিল যে হিন্দি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তার সাথে ইংলিশটাকে আমরা ধরে নিচ্ছি অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে। তাহলে এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা হিন্দির ক্ষেত্রে হয়েছিল আর ইংলিশের ক্ষেত্রে হয়েছিল অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে সহকারী অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963 এতে কিন্তু হয়েছিল, এতে গ্রহণ করা হয়েছিল। এখানে আরেকটু পরিষ্কার করে বলে দেওয়া আছে যে ওলার ক্ষেত্রে আমরা 1963টা মনে রাখবো এর ফুল ফর্ম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, মনে রাখবো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমি লিখে দিচ্ছি এখানে ইংলিশ, আর হিন্দির ক্ষেত্রে সেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর এনসিএফটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এনসিএফ হয়েছিল 2005-এ, আর এই এনসিএফ 2005 এমফাসাইজ করছে কার উপর না, মাদার টাং ইউজ করে শিক্ষা দান যে প্রসেস তার উপর কিন্তু জোর দিচ্ছে এনসিএফের। আরও কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে, তোমরা একটু ভালো করে সেটা প্রিপারেশন নিয়ে তবে পরীক্ষা হলে কিন্তু তোমরা যেও। আচ্ছা, এরপরে দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ। মিডিয়াম অফ কমিউনিকেশন, যেটা একটু আগেই বললাম, সিম্বলিক অ্যান্ড ডাইনামিক, যেটা এনার্জেটিক হতে হবে, কমপ্লেক্স প্রসেস, কারণ ল্যাঙ্গুয়েজ যে কমিউনিকেশনের মধ্যে কিন্তু আইডিয়েশন, এনকোডিং, ডিকোডিং, ফিডব্যাক, এই কমপ্লেক্স ওয়েতে কিন্তু কমিউনিকেশনটা হয়, তা নাহলে কিন্তু কমিউনিকেশনে ব্যাঘাত ঘটবে এবং সেটা আনসাকসেসফুল কমিউনিকেশনে পরিণত হবে। আর এটা হবে অ্যাবস্ট্রাক্ট। রিটেন ইজ পাওয়ারফুল, যদিও আমরা স্পোকেন আর রিটেনকে যদি ভাগ করি ভার্বাল কমিউনিকেশনের মধ্যে, তাহলে রিটেন ইজ পাওয়ারফুল, কারণ রিটেন একটা প্রমাণ থাকছে। আর এখানে মনে রাখতে হবে যে ভার্বাল কমিউনিকেশন কিন্তু শুধুমাত্র স্পোকেন কমিউনিকেশন নয়, রিটেন কমিউনিকেশন ইজ অলসো পার্ট অফ ভার্বাল কমিউনিকেশন। এখানে ভার্বাল আর নন ভার্বাল কমিউনিকেশন খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ বা যার সামনে যাদের পরীক্ষা রয়েছে তারা এই ভার্বাল আর নন ভার্বাল কমিউনিকেশনের ডিফারেন্সটা কিন্তু জেনে পরীক্ষা হলে যেও। নেক্সট, কনসেপ্ট অফ অ্যাকুইজিশন। আচ্ছা, অ্যাকুইজিশন কাকে বলে না, যখন ল্যাঙ্গুয়েজটা শেখা হচ্ছে ন্যাচারাল ওয়েতে। ইনেট ক্যাপাসিটি অফ হিউম্যান ব্রেন একটা থাকছে, এই প্রসঙ্গে চমস্কির কথা আমি বলবো একটু পরেই, সেই পয়েন্টে আসছি। ইনেট ক্যাপাসিটি অফ হিউম্যান ব্রেন মানে মানুষের যে ব্রেন রয়েছে তার একটি ইনেট ক্যাপাসিটি, তার একটি ক্ষমতা রয়েছে, সেটা জন্মের সাথে সাথেই তৈরি হয়ে যায়। ন্যাচারাল এনভায়রনমেন্ট একটা ভীষণ গুরুত্বপূর্ণ রোল কিন্তু প্লে করে।
এবং তার সাথে রিয়েল লাইফ কনভারসেশন। এখানে যে 4টি পয়েন্ট রয়েছে, 4টি পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট, এবং আদর্শ শিক্ষকের গুণাবলী যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে কিন্তু এই পয়েন্ট দিয়েই তৈরি করা সম্ভব। রিয়েল লাইফ কনভারসেশন তৈরি করতে হবে, ন্যাচারাল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে স্টুডেন্টদের জন্য, যাতে অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট তৈরি হয়, এবং ল্যাঙ্গুয়েজটাকে শেখাতে হবে ন্যাচারাল ওয়েতে। এই যে চমস্কির কথা বলছিলাম, এই চমস্কির কথা একটু দেখে নাও। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস অ্যান্ড ইউনিভার্সাল গ্রামার, যেটা নোয়াম চমস্কির বক্তব্য। এই ল্যাড হচ্ছে মানুষের জন্মগ্রহণের সাথে সাথে মানুষের হিউম্যান ব্রেনের মধ্যে এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসটা থাকে, যেটা দিয়ে মানুষ খুব তাড়াতাড়ি তাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা কিন্তু সম্ভব হয়। এটা কার বক্তব্য? নোয়াম চমস্কির বক্তব্য। আচ্ছা, কনসেপ্ট অফ লার্নিং, তাহলে লার্নিংয়ের কনসেপ্টটা কি এখানে? না, ডেভেলপমেন্ট হবে এবং ব্যবহারের পরিবর্তন হবে, চেঞ্জ ইন বিহেভিয়ার। সেটা এক্সটার্নাল হতে পারে, ইন্টারনাল হতে পারে, আর ইন্টারাকশন ইজ এভরিথিং। এইখানে চলে আসছে একটি ল্যাঙ্গুয়েজের গুরুত্ব। আর ক্রিটিক্যাল পিরিয়ড আমাদেরকে জানতে হবে, হোয়েন ল্যাঙ্গুয়েজ ক্যান বি লার্নড ইজিলি, মানে প্রত্যেকটা মানুষ, মানে বাচ্চা অবস্থায় একটি বয়স থাকে, 2 থেকে 5 একটা বয়স থাকে, যে বয়সে একটি ল্যাঙ্গুয়েজ খুব তাড়াতাড়ি একটা মানুষ শিখতে পারে। এই ক্রিটিক্যাল পিরিয়ড পেরিয়ে গেলে তার পক্ষে ল্যাঙ্গুয়েজ শেখাটা কিন্তু কঠিন হয়ে পড়ে, তার কারণ ততক্ষণে অ্যাকুইজিশন পুয়ার এনভায়রনমেন্ট তার মধ্যে ঢুকে গেছে, এবং তাকে যতই তুমি চেষ্টা করো না কেন তার মধ্যে খুব তাড়াতাড়ি যেভাবে একটা বাচ্চা ল্যাঙ্গুয়েজ শিখতে পারে সেভাবে ল্যাঙ্গুয়েজ শেখাটা কিন্তু হবে না। একটু আগেই আলোচনা করা হলো যে যখন ল্যাঙ্গুয়েজটা শেখা হচ্ছে ন্যাচারালি তখন তাকে আমরা বলবো অ্যাকুইজিশন, আর যখন সিস্টেমেটিক্যালি আমরা ল্যাঙ্গুয়েজটাকে শিখছি তখন তাকে আমরা বলবো লার্নিং। কিছু ইম্পর্টেন্ট থিওরিজ রয়েছে, যেমন বিহেভিয়ারাল থিওরি, কগনিটিভ থিওরি। বিহেভিয়ারাল থিওরিতে বলছে যে চেঞ্জ ইন বিহেভিয়ার, ব্যবহারে পরিবর্তন আসবে, এবং সেটা রেজাল্ট ওরিয়েন্টেড কন্ডিশনিং হতে পারে, যেমন প্যাভলভ অ্যান্ড স্কিনারের বক্তব্য, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। আর কগনিটিভ ওয়েতে যেমন যেটা প্রিভিয়াস লার্নিংয়ের সাথে রিলেট করে করে যখন কারো ডেভেলপমেন্ট হয় তখন তাকে আমরা বলবো কগনিটিভ থিওরি। এবার আলোচনা করব ইন্ডাকটিভ মেথড অ্যান্ড ডিডাকটিভ মেথড। These two methods are really important to understand. এগুলোকে না বুঝে কিন্তু এক্সামে যাওয়া যাবে না। ইন্ডাকটিভ মেথডটা কাকে বলছে? যখন এক্সাম্পল থেকে আমরা থিওরিতে যাব তখন তাকে আমরা বলবো ইন্ডাকটিভ মেথড। আর ডিডাকটিভ মেথড যখন গ্রামার রুলস প্রথমে আমরা ইউজ করব, তারপরে যখন আমরা এক্সাম্পল দেব তখন তাকে আমরা বলবো ডিডাকটিভ মেথড। তাহলে ইন্ডাকটিভ মেথড আর ডিডাকটিভ মেথডের মধ্যে সহজ পার্থক্য, ইন্ডাকটিভ মেথডে এক্সাম্পল ফার্স্ট দেন থিওরি, আর ডিডাকটিভ মেথডে থিওরি ফার্স্ট দেন এক্সাম্পলস। এবার কিছু এমসিকিউ একটু আলোচনা করে দিই। এই এমসিকিউ কোশ্চেন্সগুলো দিয়ে তোমরা তোমাদের কনসেপ্টটাকে আরেকটু ক্লিয়ার করতে পারবে। যেমন এখানে প্রথম কোশ্চেন হচ্ছে, স্টুডেন্টস উইল লার্ন বেটার ইফ দে ওয়ান্ট টু লার্ন, দে নিড টু লার্ন, দে আর কম্পেলড টু লার্ন, দে ওয়ান্ট টু পাস অ্যান এক্সাম। কম্পেলড মানে বাধ্য করা, তো এখানে কোন অপশনসটা হবে? প্রথম দুটো অপশন খুবই কাছাকাছি, 3 নম্বর আর 4 নম্বরটা হবে না। তার কারণ এখানে বুঝতেই পারা যাচ্ছে যে কম্পেল টু লার্ন, বাধ্য করা হচ্ছে, শিখবে না। যদি এক্সাম পাস করা হয় শুধুমাত্র তাহলেও শিখবে না ভালো করে। প্রথমটা দ্বিতীয়টা, মানে দে ওয়ান্ট টু লার্ন আর দে নিড টু লার্ন, এখানে উত্তর হবে দে ওয়ান্ট টু লার্ন। তার কারণ মোটিভেশনের কনসেপ্ট তোমাদেরকে একটু বুঝতে হবে। মোটিভেশন 2 রকমের, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। ইন্টারনাল মোটিভেশন হচ্ছে যখন মানুষ হবি হিসাবে, মানে দে ওয়ান্ট টু ডু সামথিং, এইটা মাথার মধ্যে যখন থাকে, তারা ভেতর থেকে আনন্দ করে কোনো কিছু জিনিস শিখতে চায়, তখন তাকে আমরা বলবো ইন্টারনাল মোটিভেশন। আর এক্সটার্নাল মোটিভেশন মানে বাইরের কোনো একটা বাহ্যিক ফ্যাক্টর কাজ করবে। এখানে যতগুলো অপশানস রয়েছে সেগুলো সবই বাহ্যিক অপশান। তো বাহ্যিক অপশানের সাথে যে অন্তর্নিহিত যে অপশানসটা রয়েছে সেটা কিন্তু বেশি পাওয়ারফুল। যখন ইন্টারনাল মোটিভেশন কাজ করে, আমি কোনো কিছু জিনিস ভালোবেসে শিখতে চাই, অ্যাজ আ হবি হতে পারে, বা আমি আনন্দ করতে পারি সেটা শিখতে গিয়ে, তখন আমার শেখার প্রসেসটা আরও কংক্রিট হবে এবং আমি খুব তাড়াতাড়ি শিখতে পারবো। তাহলে এখানে হবে দে ওয়ান্ট টু লার্ন। নেক্সট কোয়েশ্চেন, ফ্রম এক্সাম্পল টু কনসেপ্ট ইজ দ্য মটো অফ হুইচ মেথড? এক্সাম্পল থেকে থিওরি একটু আগেই আলোচনা করা হলো, সেটা হবে ইন্ডাকটিভ মেথড। ডিডাকটিভটা ঠিক উল্টো, থিওরি থেকে এক্সাম্পল। নেক্সট, আ স্টুডেন্ট প্রেফার্স চার্ট ইন আ ক্লাস। চার্ট, যে আমাদের চার্ট তৈরি করতে হয় লেসন প্ল্যান তৈরি করার সময়, সেই চার্ট যদি কোনো স্টুডেন্ট পছন্দ করে ক্লাসের মধ্যে, তাহলে হি ইজ আ ড্যাশ লার্নার, ভিজুয়াল, ট্যাকটাইল, অডিটরি, নান অফ দিস। তাহলে অবশ্যই ভিজুয়াল লার্নার। এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন। ভিজুয়াল লার্নাররা সবসময় কোনো কিছু জিনিস দেখতে পছন্দ করে, সেটা চার্ট হতে পারে, মডেল হতে পারে, ইত্যাদি। নেক্সট,
অ্যাকুইজিশন অফ নলেজ ইজ, নলেজের যে অ্যাকুইজিশন সেটা কি? কগনিটিভ, কম্বেটিভ, অ্যাফেক্টিভ, নান অফ দিস। এটা অবশ্যই কগনিটিভ। তার কারণ আমরা একটু আগে আলোচনা করেছি কগনিটিভ মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে নতুন এক্সপিরিয়েন্সে যাওয়া। তাহলে অ্যাকুইজিশন অফ নলেজ মানে আমি নলেজটাকে অ্যাকোয়ার করলাম, যদি না সেই নলেজটাকে আমি আবার পরে ইউজ করতে পারছি, তাহলে তো সেই নলেজ অ্যাকোয়ার করার কোনো মানে হয় না। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দিস ইজ কগনিটিভ ইন নেচার। ইফ দেয়ার আর গিফটেড চিলড্রেন ইন আ ক্লাসরুম টিচার শুড, যদি কোনো গিফটেড চিলড্রেন মানে গিফটেড মানে গড গিফটেড, যাদের আইকিউ লেভেল খুব হাই, এরকম যদি কোনো স্টুডেন্ট থাকে, তোমার টিচার হিসেবে তুমি কি করবে? টিচ হিম সেপারেটলি ইন দ্য ক্লাস, ক্লাসে তাকে আলাদা করে বোঝাবে? একদমই না। অলওয়েজ আস্ক হিম আ লট অফ কোয়েশ্চেন, একদমই না। তাহলে অন্য স্টুডেন্টদের প্রতি তুমি মনোযোগ দেবে না, তাকে নিয়েই তুমি সারাক্ষণ ক্লাসের মধ্যে সময় কাটাবে, যেটা হতে পারে না। মেক হিম দ্য লিডার অফ দ্য ক্লাস, যদি তাকে লিডার করে দাও, যেটা আমরা মাঝে মাঝে ক্লাসরুমে টিচাররা করে থাকেন, সেটা কিন্তু ভুল। লিডার যদি তুমি তাকে করে দাও, তাহলে অন্য স্টুডেন্টরা কিন্তু হীনমন্যতায় ভুগবে। লাস্টের অপশনটা কি আছে দেখো, প্রোভাইড অ্যাডিশনাল বুকস অন দ্য সাবজেক্ট টু স্টাডি, তাকে আরও অন্যান্য বই মানে রেফারেন্স বই দাও ওই সাবজেক্টের উপর বাড়িতে পড়ার জন্য। নাম্বার ডি মানে অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। The best level of teaching is memory level, reflective level, understanding level, none of this. কোন লেভেলটা টিচিংয়ের সব থেকে ভালো? অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং লেভেল। যদি না আন্ডারস্ট্যান্ড করতে পারে কেউ, যদি না রিলেট করতে পারে, তাহলে কিন্তু সেই টিচিংয়ের কোনো গুরুত্ব থাকবে না। অবশ্যই একটা স্টুডেন্ট তার ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে, তার সারাউন্ডিং থেকে জিনিসগুলোকে নিয়ে নিয়ে তাকে বুঝতে হবে, তবেই সে ভালো করে বুঝতে পারবে। তাহলে আন্ডারস্ট্যান্ডিং লেভেল উইল বি দ্য কারেক্ট আনসার। লাস্ট কোয়েশ্চেন of today's video, sensory motor stage indicates to, sensory motor stage কাকে ইন্ডিকেট করছে? এক্সপ্লোরিং থ্রু সেন্সেস, ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ, স্টার্টস রিলেটিং ওয়ান টু আদার্স, ডেভেলপিং বোথ লজিক্যাল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। আচ্ছা, এই প্রসঙ্গে কয়েকটি যে যতগুলো পার্ট রয়েছে ততগুলো একটু বলে দেওয়া দরকার। যা পিয়াজের বক্তব্য অনুযায়ী 4টি স্টেজ রয়েছে: সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল অ্যান্ড ফর্মাল অপারেশনাল। সেন্সরি মোটর আপ টু 2 ইয়ার্স, 2 বছর পর্যন্ত। দেন প্রি অপারেশনাল 2 থেকে 7 বছর পর্যন্ত। কংক্রিট অপারেশনাল 7 থেকে 12, আর ফর্মাল অপারেশনাল 12 থেকে তার পরবর্তী। এই বয়সের যে ভাগগুলো কিছু কিছু কোয়েশ্চেনের অপশানে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এই 4টি স্টেজেই ভাগ করা হয়। প্রথমটা সেন্সরি মোটর, ইট ইন্ডিকেটস টু এক্সপ্লোরিং থ্রু সেন্সেস, ইন্দ্রিয়ের মাধ্যমে যখন কোনো কিছু সেন্স করে বাচ্চা, সেটা হচ্ছে সেন্সরি মোটর। দেখো আপ টু 2 ইয়ার্স। তারপরে প্রি অপারেশনাল, ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়। কংক্রিট অপারেশনাল, একটার সাথে অন্যের রিলেট করতে পারে। আর ফর্মাল অপারেশনাল, লজিক্যাল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ডেভেলপ করতে পারে। তার মানে তার ক্রিটিক্যাল থিঙ্কিংটা শুরু হয়ে যায়, সে বিভিন্ন রকমের লজিক্যাল ওয়েতে চিন্তাভাবনা করতে পারে, অ্যাবস্ট্রাক্ট চিন্তাভাবনা করতে পারে, এবং ধীরে ধীরে সে আরও প্রাপ্তবয়স্ক হয়। তো এই হচ্ছে পিয়াজের 4টি কনসেপ্ট। এটা কিন্তু ভালো করে মনে রেখে পরীক্ষা হলে যেতে হবে, তার কারণ এটা একটি কমন কোশ্চেন, এখান থেকে কিন্তু একটি কোশ্চেন থাকতে পারে। তো এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড আপকামিং ভিডিওসে আরও পেডাগোগি কোশ্চেন নিয়ে আমি আসবো, আর তোমাদেরকে সেগুলো খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা সিটেট এক্সাম দেবেই পারে তাদেরকে অল দি বেস্ট, আর যারা আমাদের নেক্সট ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট দেবে তাদেরকেও শুভেচ্ছা রইল। ভালো করে প্রিপারেশান নিতে হবে, আর প্রিপারেশান যদি নাও তাহলে কিন্তু এক্সাম ক্র্যাক করতে পারবে। প্রিপারেশান নেওয়া আর না নেওয়ার মধ্যে পার্থক্য কিন্তু এবারে ভিজিবল হয়েছে। যারা প্রিপারেশান নিয়েছে ভালো করে তারা ভালো পরীক্ষা দিয়েছে, আর যারা নেয়নি তাদের কিন্তু এক্সাম ভালো হয়নি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।